কিছুদিন আগে আমি আমার একটা টেক নিউজে শেয়ার করছিলাম Xiaomi তাদের একটা স্পেশাল ডিভাইস চায়নাতে লঞ্চ করে দিয়েছে আর তা হলো Redmi Turbo 3। এই হচ্ছে সেই ডিভাইস, আমাদের হাতে আছে প্রায় 2 সপ্তাহের মতো। এই ডিভাইসটাতে স্পেশাল কিছু জায়গা আছে, তার মধ্যে হতে পারে এর পারফরম্যান্স সেকশন, Qualcomm Snapdragon 8s Gen 3 রয়েছে এর মাঝে, এবং এর যে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের Sony লিনিয়ার সেন্সর রয়েছে, এবং যেখানে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। ব্যাটারি রয়েছে বেশ বড়সড়, পাশাপাশি বড় ওয়াটের চার্জার, আর হ্যাঁ ডিসপ্লেতেও ইমপ্রুভমেন্ট আছে অবশ্যই। আর এই ডিভাইসটা কাদের জন্য? যাদের বাজেট কিনা 40,000-এর কিছুটা নিচে, 30,000-এর কিছুটা উপরে, হ্যাঁ ওরকম প্রাইস পয়েন্টের একটা দুর্দান্ত খেলোয়াড়, ওয়েল ব্যালেন্স একটা প্রাইস বলতে পারেন। তো এটা নিয়ে আজকে কথাবার্তা হবে, এর ভালো দিক খারাপ দিক যা যা পেয়েছি সবকিছু জানবেন আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও স্পন্সর SMS গ্যাজেটকে স্মার্টফোনটি বাংলাদেশে আসার সাথে সাথে আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেওয়ার জন্য। তো SMS গ্যাজেটে অবশ্যই এই স্মার্টফোন তো পেয়ে যাবেন, এই পাশাপাশি বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকমের স্মার্টফোনগুলোই অ্যাভেলেবেল রয়েছে। তাদের সব বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, দু জায়গা থেকে আপনারা নিতে পারবেন, এমনকি অনলাইনেও আপনারা পারচেস করতে পারবেন। ডিসক্রিপশনে এই ফোনটার কারেন্ট প্রাইস, তাদের শপের যাবতীয় ইনফরমেশন মেনশন করা থাকলো। যেহেতু অলরেডি আনবক্স করা, তো আনবক্সিং এর পার্টি আর গেলাম না। এই হচ্ছে স্মার্টফোন। রিয়ার প্যানেলটাতে আমরা হালকা একটা ম্যাট ম্যাট ভাইব দেখি, তারপরও এখানে হালকা পাতলা টাইপের স্মাজেস বসে আর কি। আর এটা প্লাস্টিকে তৈরি, কিন্তু স্ক্র্যাচ পড়তে পারে, তাই একটু যত্ন সহকারে ব্যবহার করা ভালো। বডি ফ্রেমটা একদম স্কোয়ার বক্সি শেপের, যেটা দেখে না মেটাল মেটাল লাগবে, যদিও এটা প্লাস্টিকেই তৈরি। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন, শুধুমাত্র 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা বাদে সবকিছু আমরা পেয়েছি। ইভেন আইআর ব্লাস্টার সেন্সর, স্টেরিও স্পিকার পেয়েছি, আর অবশ্যই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে। আর এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে ডিসপ্লের তলায়। এটার পজিশনটা অনেকের কাছে একটু নিচের দিকে লাগতে পারে, আমার কাছে খুব একটা লাগছে না আর কি, মোটামুটি ওকে। এবং এটা ফাস্ট প্লাস একিউরেট, একটু অ্যানিমেশন ডিলে আছে। IP64 এর রেটিং দিয়েছে ওরা এই ডিভাইসে। তবে এই ফোনের দাম অনুযায়ী আমার মনে হয় রিয়ার প্যানেলে অবশ্যই গ্লাস থাকা উচিত ছিল, যে জায়গাটায় পিছিয়ে আছে এই ডিভাইসটা। তবে রিয়ারের ডিজাইনে ক্যামেরা সেটআপটা কিন্তু লক্ষণীয়। যেমন ক্যামেরার পাশে আমরা এখানে দেখছি একটা রিং লাইটের মতো ফ্ল্যাশ লাইট রয়েছে, আর দুইটা সেন্সর আপনি দেখতে পাবেন যা আলাদা করা। এবং আসলে এই ফোনে কোনো এক্সট্রা ওই ধরনের ফালতু লেন্স দেওয়া হয়নি, যেগুলো কোনো কাজে লাগে না। দুধ ভাত সেন্সরের কথা বলছি। অলরাইট, টার্বো 3 ডিসপ্লেতে রয়েছে একটা অ্যামোলেড প্যানেল, যার সাইজ 6.67 ইঞ্চ, রেজুলেশন 1220x712, মানে ওই 1080p তুলনায় একটু এগিয়ে আছে আর কি। আর এটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ, এবং 2400 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে। মানে এখন তো নাম্বার গেম চলছে সব দিকে, তো ওরা কেন পিছিয়ে থাকবে? তবে এটা সত্যি যে এই ফোনের ডিসপ্লের ব্রাইটনেস যথেষ্ট ভালো, ইনডোরে আউটডোরে ঠিকঠাকভাবে দেখা যায়। ইভেন আউটডোরে আমরা দেখছিলাম একদমই কমফোর্টেবল ভাবে এই ডিসপ্লেটা ব্যবহার করা যাচ্ছে। আর এই ডিসপ্লেটাকে প্রোডাকশন করছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ওই যে 120 হার্টজ, যেটা আমরা চেক করে দেখছিলাম ম্যাক্সিমাম জায়গায় ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। যদিও আমরা এর যে ফটো অ্যাপটা রয়েছে বা গ্যালারি, সেখানে গিয়ে দেখলাম এটা 90 হার্টজে গিয়ে লক হয় আর কি, বাট এর বাইরে অন্য জায়গায় কিন্তু ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। আবার টাচ রেসপন্স জড়িত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি, প্লাস কোনো ধরনের টিন্ট লকও করিনি। আর এইটার চিন বেজল বলতে পারেন সিমেট্রিক্যালের কাতারেই থাকে। লোয়ার চিনটা লিটল বিট মোটা, বাট মোটার কাতারে আবার ফেলা যায় না। অন্যদিকে এর যে পাঞ্চর কাটারটা যা টপ সেন্টারে রয়েছে, এইটার সাইজটা চাইলে আর একটু ন্যারো রাখতে পারতো, সেক্ষেত্রে আরো বেশি ভালো লাগতো আর কি, আমার কাছে পার্সোনালি এমনটাই মনে হয়েছে। তো যেমনটা বললাম, কালার রিপ্রোডাকশন ভালো এবং অলমোস্ট একুরেট টাইপের একটা কালার দিতে পারে এই ডিসপ্লেটা। যারা মিডিয়া কনজাম্পশন করেন তাদেরও ভালো লাগবে, এবং গেমিং টেমিং যে কোনো কাজবাজের ক্ষেত্রে এই ডিসপ্লেটা নিয়ে কমপ্লেন থাকবে না, যখন এর দাম দাঁড়ায় 37,999 টাকা। রেডমি টার্বো 3 সমান পোকো F6 ডিভাইসটা এরকম প্রাইস পয়েন্টে রাইট নাও বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। তো ওই প্রাইস পয়েন্টের একটা ফোনের ডিসপ্লে আমার মনে হয় এরকম হলেই গুড এনাফ। আর এই ডিসপ্লেটা কিন্তু TCL এর প্যানেল, TCL C8। যাই হোক, ডিসপ্লের পরে আসা উচিত হার্ডওয়্যারে, এবং সেখানে এসে আমরা দেখতে পাই স্মার্টফোনটি রান করছে HyperOS বেসড অন Android 14। HyperOS কি তো জানেনই, নতুন করে বলার কিছু নেই। MIUI এর একটা টুইকড ভার্সন বা ওই একই জিনিস, একটু নামটাম চেঞ্জ করে আসছে, হালকা পাতলা চেঞ্জেস আছে, এর বাইরে তেমন কিছু আমরা দেখি না, একই জিনিস বলা যায়। আর এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8s Gen 3। 8s Gen 3 আমাদের কাছে নতুন প্রসেসর অবশ্যই, এবং এইটার যে আমরা বেঞ্চমার্কিং করে দেখলাম তাতে বুঝতে পারলাম এইটা প্রায় কাছাকাছি Qualcomm Snapdragon 8 Gen 2 এর কাছাকাছি বলতে পারেন আর কি। তো বলাই যায় 38,000 টাকার একটা স্মার্টফোন থেকে অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স আমরা পেতে যাচ্ছি। এর গ্রাফিক্স সেকশনে রয়েছে Adreno 735, আর স্টোরেজ টাইপ UFS 4.0। স্মার্টফোনটি পাওয়া যায় 12GB এবং 16GB র্যাম ভ্যারিয়েন্টে, পাশাপাশি 256GB এবং 512GB রয়েছে স্টোরেজ ভ্যারিয়েন্ট। এই ফোনটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, এবং অবশ্যই চাইনিজ একটা ছোঁয়া আপনি পেয়ে যাবেন সব জায়গায়, সে বিষয়টা বিদ্যমান। আর এখানে বেশ কিছু ব্লু টায়ারও আছে, যে বিষয়গুলো আপনার ভালো লাগবে না, কোনো কাজেও লাগবে না, ওগুলোকে ইনস্টল করে ফেলতে পারবেন। ম্যাক্সিমামগুলো ইনস্টল করা যায় আর কি। আমার সাজেশন থাকবে, মানে যারা কিনা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন কিনেন, এর যে বাই ডিফল্ট যে কিবোর্ড থাকে ওগুলো ব্যবহার না করে আপনারা আলাদা কোনো একটা কিবোর্ড ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আরও বেশি মজা পাবেন। এই স্মার্টফোনের ডে টু ডে পারফরমেন্সে আমরা সন্তুষ্ট, খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্টার, এবং এইটা মাল্টিটাস্কিংয়ে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। র্যাম ম্যানেজমেন্ট ভালো ছিল।
MIUI বা HyperOS নিয়ে আমরা সবসময় একটু টেনশনে থাকি যে আবার কোন খেলা দেখাবে, যদিও এই ডিভাইসে আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এখন পর্যন্ত, মানে কোনো বাগ টাগের দেখা পাইনি, ঠিকঠাকভাবে চলছে এই ডিভাইসটা। আর একটা বিষয় নোটিস করলাম, এই স্মার্টফোনটা খুব বেশি হিট জেনারেট করে না যখন আপনি মানে ডেলি টাস্কগুলো সামলাবেন আর কি, তাতে করে দেখবেন হালকা ওয়ার্ম হচ্ছে। বাট হ্যাঁ, গেমিং টাইমে মোটামুটি গরম হয় এই ডিভাইসটা। যেমন আমরা এখানে ট্রাই করছিলাম কিন্তু গেনশন ইম্প্যাক্ট, যেখানে আমরা হাইয়েস্ট গ্রাফিক্সে মোশন ব্লার অফ রেখে এই স্মার্টফোনটা দিয়ে গেমিং করি। 20 মিনিটস গেমিং এর পরে দেখলাম এই ডিভাইসটা মোটামুটি 39 ডিগ্রির কাছাকাছি চলে আসে, এবং এই যে এই এরিয়াটা মোটামুটি একটু বেশি হিট জেনারেট করে আর কি। আর এমন সেটিংসে মোটামুটি ফ্রেম রেটটা আমরা অ্যাভারেজে পেয়েছিলাম ওই 53 থেকে 54 মধ্যে আর কি, এর মধ্যেই ছিল মোটামুটি বলতে পারেন। অন্যদিকে পাবজির ক্ষেত্রে আমরা স্মুথ 90 FPS এ প্লে করতে পারছিলাম, অ্যাভারেজে 89 FPS শো করতে পারছিল এই ডিভাইসটি, এবং গরম তুলনামূলকভাবে কম হচ্ছিল, 37 থেকে 38 ডিগ্রির কাছাকাছি আসছিল মোটামুটি 30 মিনিটসের পরে গিয়ে। সিউডির ক্ষেত্রে স্মুথ 120 FPS এ প্লে করা হয় স্মার্টফোনে গেম, এবং এই জায়গাটাতে কিন্তু আমরা একদম স্টেবল পারফরমেন্স পেয়েছি, ফ্রেম রেট ওঠানামা করতে দেখিনি একদমই, প্লাস ফোনটা খুব বেশি হিট জেনারেট করছিল না। সিউডি ম্যাক্সিমাম স্মার্টফোনেই ভালো চলে, খুব অপটিমাইজড গেম। তো আধা ঘন্টার পরে গিয়ে দেখা যায় যে এই স্মার্টফোন 35++ এরকম গরম হচ্ছিল, 35-7 এর মাঝে ছিল আর কি। তো বলা যায় যে গেমিং এর জন্য এই ডিভাইসটা একটা আদর্শ ডিল হতে পারে এরকম প্রাইস পয়েন্ট থেকে। গেমিং করতে চাইলে এই ডিভাইসটাকে আপনি চয়েস করতে পারেন। এখন পর্যন্ত এটুকু বলাই যায় পারফরমেন্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন এই প্রাইস পয়েন্টের। তবে MIUI বলেন বা HyperOS সে যদি কোনো খেলা দেখায় তাহলে তো হিসাব আলাদা। যাই হোক, রিয়ারে ক্যামেরা রয়েছে দুইটা। এর যে মেইন শুটার এটা হলো কি 50 মেগাপিক্সেলের, যেখানে আমরা ওয়াইএস পেয়ে যাচ্ছি, আর এটা হলো LYT600 সেন্সর। পরবর্তী শুটার হলো 8 মেগাপিক্সেলের, যা সনির সেন্সর IMX 355। আর সামনে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে কিনা অমনিভিশনের OV20B সেন্সরটি ব্যবহার হয়েছে। একেবারে কড়া লাইটিং কন্ডিশনে, ধরুন যে মানে রোদের ভিতরে ছাদে গিয়ে ছবি তুলছেন, সেগুলোতে আমরা লক্ষ্য করছিলাম একটু ওয়ার্মের দিকে টোন দেয়। তবে যদি এত কড়া লাইটিং কন্ডিশন না হয় সেক্ষেত্রে মোটামুটি ন্যাচারাল রাখার ট্রাই করে। যদিও এখানে আপনারা হালকা একটু কালার বেশি দেখবেন, তবে স্যাচুরেটেড না, হালকা ভিভিড বা ভাইব্রেন্ট টাইপের লাগবে, যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। আর ছবিতে শার্পনেস ডিটেলও আমরা ভালো পেয়েছি। জুম করে দেখতে গেলেও মোটামুটি হ্যাঁ, আপনি চাইলে কিছুটা জুম করে নিয়েও ব্যবহার করতে পারবেন এর মেইন ক্যামেরার ফুটেজ। তবে ডাইনামিক রেঞ্জের জায়গায় আরেকটু বেটার হওয়ার মতো সুযোগ আছে। আমি জানি না ইন ফিউচারে এটা বেটার করার ট্রাই করবে কিনা, বাট আরেকটু জায়গা ছিল এখানে, আরেকটু বেটার করতে পারতো। আর লো লাইটের দিকে একটু কন্ট্রাস্টের পরিমাণ বেড়ে যায়, প্লাস গ্রেইনের কিছুটা দেখা আমরা পেয়েছি। এর বাইরে ডে লাইট কন্ডিশনের ছবিগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে, বেশ ব্রাইট টাইপের ছবি দিচ্ছিল এই স্মার্টফোনটি। লো লাইটে যেমনটা বললাম একটু কন্ট্রাস্টই হয়, গ্রেইনের দেখা পাওয়া যায়, তখন নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট আসে। যেমন এক্সপোজার বেশ কিছুটা বাড়িয়ে দেয়, নয়েজ গ্রেন কাট করে, একটু সফটের দিকে থাকে ছবিগুলো, তারপরেও চলনসই ছবি বলা যেতে পারে, বা ভালো লাগবে আশা করছি, কাজে লাগাতে পারবেন এই ছবিগুলোকে। এটার পোর্ট্রেট মোডটা ভালো ছিল, এজ ডিটেকশন ভালোই দেখিয়েছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি, ন্যাচারাল লেগেছে। আর এখানে ডাইনামিক রেঞ্জটা আমরা মেইন ক্যামেরার মতো মানে নর্মালি যেমনটা দেখছিলাম ওরকমটাই পেয়েছি। তবে হিউম্যান স্ক্রিনকে একটু সফট করে, একটু ব্রাইট করে দেয়, দেখতে খারাপ লাগছে না, তবে একদম ন্যাচারাল বলা যাচ্ছে না এটাকে। আর এই স্মার্টফোনের আল্ট্রাওয়াইড শুটার এবং মেইন ক্যামেরা দুটোর মাঝে আপনি কালারের বেশ কিছুটা তফাৎ পাবেন, আর রেজলিউশনের তো অবশ্যই ঘাটতি আছে। একটু সফট মনে হয়েছে ছবিগুলো, এবং ডিটেলের বেশ কিছুটা অভাব মনে হয়েছে। এটা আমার কাছে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি, একদমই অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে আর কি। আল্ট্রাওয়াইড শুটার দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনের ছবি নিলে সেগুলো ঠিকঠাক পাবেন, বাট লো লাইটের দিকে এটা খুব একটা ভালো ছবি দিতে পারেনি আর 10টা স্মার্টফোনের মতোই। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা ওই বিষয়টা দেখছি, আর 10টা চাইনিজ স্মার্টফোনগুলোতে যেমনটা দেখি স্ক্রিনটা একটু গ্লো করে, ফর্সা করে দেয়, ওই বিষয়টা এখানে ছিল, মানে ন্যাচারাল টোনটা দিচ্ছে না। তবে এইটা ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ভালো আছে, অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা এই জায়গাটা ভালো করেছে। কালারটা হালকা একটু ভাইব্রেন্টের দিকে থাকে, যদিও তা দেখতে ভালোই লাগছে। কিন্তু ইনডোরের দিকে কিছুটা সফট টাইপের ছবি পাবেন, বাট আউটডোরে বা ঠিকঠাক লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেল সহ ছবি পাবেন এর 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় আমরা ভিডিও রেকর্ড করতে পারছি 4K 60 FPS। সেক্ষেত্রে ওয়াইএসটা কাজ করছে, তখন কিন্তু ইআইএস কাজ করছে না। তবে আপনি যদি ইআইএস চালাতে চান তখন স্টেডি ভিডিও নামে একটা মোড পাবেন, সেই মোডে গেলে পরে এটা 1080p 30 FPS রেকর্ড করে, এবং তখন বেশ ভালো রকমেরই স্টেবল হয়, যেহেতু দুইটা জিনিস কাজ করছে একসাথে। তবে আমার কাছে ভালো লেগেছে 4K 60 FPS এর ফুটেজ, যেখানে আমরা ডিটেলের পরিমাণ বেশি দেখছি, রেজুলেশন অবশ্যই বেশি রয়েছে, এবং আমার সাজেশন থাকবে এটা দিয়ে শুট করার জন্য। যদিও 4K এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম এক্সপোজার ব্যালেন্স একটু টাইম নিচ্ছে, মানে আপ ডাউন করতে থাকে, আবার কালারটাও হালকা পাতলা শিফট করে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কিন্তু ভিডিও রেকর্ড করা যায় 1080p 60 FPS এ। এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, এবং রাইট নাও আপনারা যে সাউন্ডটা পাচ্ছেন এটা কিন্তু এই স্মার্টফোন দিয়ে রেকর্ড করা। তো যারা ব্লগিং করতে চান কোন টাইপের সাউন্ড পাবেন, কেমন টাইপের ভিডিও পাবেন, আই হোপ ক্লিয়ার। স্মার্টফোনটির দাম আসলে 38,000 টাকা, তো ওরকম প্রাইস পয়েন্টে এটার ক্যামেরাকে আমরা আরো কয়েকটা স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে পারি চাইলে, বাট একেবারে সেরা সেরা বলা যাচ্ছে না। মানে ক্যামেরা নিয়ে অসন্তুষ্ট হবেন না, আবার একদম সেরা সেরাও বলতে পারবেন না, যেহেতু এই জায়গায় স্যামসাং বা আরো অন্য খেলোয়াড় অলরেডি এক্সিস্ট করে। ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 90 ওয়াটের চার্জার রয়েছে এর বক্সে, যা দিয়ে 0 to 100% পর্যন্ত চার্জ করতে আমাদের সময় লেগেছে 38 মিনিটের মতো। দ্রুত
দ্রুতই চার্জ করতে পারছেন এবং এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, হ্যাঁ যথেষ্টই ভালো, প্রায় 7 ঘন্টার মতো এসওটি পেয়েছি আমরা এই স্মার্টফোন থেকে। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে, যেমন লাউড এবং ক্লিয়ার, আর ফুল ভলিউমে হালকা কিছুটা ডিস্টরশন পেতে পারেন মাঝে মধ্যে কয়েকটা সাউন্ড থেকে। এর বাইরে আমার কাছে ম্যাক্সিমাম টাইমে এর সাউন্ড ভালো লেগেছে। ইয়ারপিসের সাউন্ডটাও ঠিকঠাক আছে। নেটওয়ার্ক রিসিপশন জনিত প্রবলেম নেই, যেহেতু এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন। আমরা আমাদের দেশি অ্যাপ্লিকেশনগুলো চালিয়ে দেখছিলাম, হ্যাঁ সেগুলো ঠিকঠাকভাবে এখানে রেজাল্ট দিচ্ছে। তো এই যে এত কিছু নিয়েছিল রেডমি টার্বো 3, টার্বো 3-র সবচাইতে পাওয়ারফুল জায়গাটা এর পারফরমেন্স সেকশন আমার মনে হয়। দেন এটার ডিসপ্লেটা ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষের কাছে, ব্যাটারি ব্যাকআপও ভালো লাগবে এবং ক্যামেরাটা একটা ডিসেন্ট ক্যামেরা তো বলতেই পারছেন এরকম প্রাইস পয়েন্ট থেকে। আর আশা করছি এটার দাম আরো কিছুটা কমবে খুব শীঘ্রই। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি জিজ্ঞাসা করেন এই ডিভাইসের কমতির জায়গা কোথায়, এই ডিভাইসের হ্যাঁ অবশ্যই কমতির জায়গা আছে। যেমন যারা গেমার রয়েছেন তারা কিন্তু হেডফোন জ্যাক খুঁজে থাকেন, ওই জিনিসটা আপনি এখানে পাচ্ছেন না, আপনাকে ডঙ্গল ইউজ করতে হবে আলাদা করে, একটা প্যারার বিষয় হয়ে দাঁড়াতে পারে অনেকের কাছেই। তারপর এটার ভাইব্রেশন মোটরটা মোটামুটি ওকে, মানে হ্যাপটিক, বাট আরেকটু বেটার হতে পারতো। দেন বডি ফ্রেমটা হয় বাদই দিলাম, মেটাল দেওয়া দরকার নেই, বাট রিয়ারটা তো অ্যাটলিস্ট এটা গ্লাস দেওয়া উচিতই ছিল। এই জায়গাগুলোতে আসলে ইমপ্রুভমেন্টের দরকার ছিল বলে আমি মনে করছি। আর রেডমি হাইপার ওএসে যদি একটু হাইপার ধরাই দেয়, মানে স্পেশাল কোনো একটা আপডেট দিয়ে যদি এটাকে কানাখোড়া করে দেয়, তাহলে তো আর কিছু করার নেই। এই হচ্ছে বিষয়। কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আর খুব শীঘ্রই আমরা কম দামি বেশ কিছু স্মার্টফোনের রিভিউ নিয়ে আসবো। সো সবসময় সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।